দীপ্তিমান বাবু, স্বাগত জানিয়ে শুরু করছি। অনেক রকম খবর আছে, তবে যে সাম্প্রতিক খবরটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকগুলো যদি আপনার মুখ তৈরি হয় অক্টোপাসের মতো, আটখানা এরকম পাখা থাকে বা পাখনা থাকে, তাহলে গ্রিপ করতে সুবিধা হয় এবং সেটা ছাড়িয়ে যাওয়া অনেকটাই অসুবিধা। ধরুন ডক্টর ইউনূসের এরকম একটা রয়েছে, সেনাবাহিনীর মধ্যে একটা ডিভিশন রয়েছে, জামাতকে অনেকটা তিনি নিয়ে আসতে পেরেছেন, নাগরিক ঐক্য তার মধ্যে থেকে দুজন মন্ত্রিসভায় রয়েছে, তার সঙ্গে তিনজন বেরিয়ে গেছেন, একজন বেরিয়ে গেছেন নাহিদ ইসলাম, তারা একটা তার হয়ে প্রক্সি দিচ্ছেন, এবিটি নানা রকম মানে ইয়ে দিয়ে এক একভাবে একটা জাল বেছানো তৈরি হয়েছে। এই যে খেলাটা চলছে, এই খেলার একটা প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে বিভিন্ন রহস্য, বিভিন্ন রকম সংঘাতের চিত্র। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে, একটা শোনা এবিটি সম্পর্কে আমরা দেখালাম, আরেকটি হচ্ছে হিজবুত তাহরির। শোনা যাচ্ছে বাংলাদেশে সেনাবাহিনীর ওপর নাকি হিজবুত তাহরিরও একটা কন্ট্রোল তৈরি করেছে, এরকম কোনো সংবাদ আপনার কাছে রয়েছে? প্রথম কথা হচ্ছে, আমি আগের দিন থেকেই বলছি যে বাংলাদেশের সেনাবাহিনী সরাসরিভাবে মোটামুটি তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে আওয়ামী লীগ পন্থী, একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, আরেকটা হচ্ছে সেনা প্রধানের পন্থী। এখন এই মাঝখানের ব্যালান্সিং যে জায়গাটা, সেটা হচ্ছে স্বয়ং সেনাপ্রধান নিজে। এবার বাংলাদেশের গোটা প্রশাসনিক ক্ষেত্রটাই ভাগ হয়ে গেছে প্যারালালি দুটো ভাগে, একটা হচ্ছে সেনাপ্রধানের অংশ, একটা হচ্ছে ইউনূসের অংশ। কিন্তু আপনি যে অঙ্কগুলো বললেন যে হিজবুত তাহরি এসছে, এবিটি এসছে ইত্যাদি, যারা এসছে এদের আলটিমেটলি 100 গ্রাম আটা দিয়ে যদি আপনি রুটি তৈরি করেন, হয়তো 10টা রুটি তৈরি করতে পারবেন, কিন্তু মোট রুটির পরিমাণটা 100 গ্রামই হবে। বাংলাদেশের যে স্বাভাবিকভাবে যে অংশটা আছে, সেই অংশটা বিভিন্ন নামে আছে। আজকে কেউ হিজবুত তাহরির নামে যাচ্ছে, কেউ এবিটির নামে যাচ্ছে, কেউ আবার মানে কোনো নিষিদ্ধ সংগঠনের নামে যাচ্ছে। এইভাবে তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। কিন্তু ওদের যেটা থিওরি ছিল যে বাংলাদেশের মূল দুটো পলিটিক্যাল পার্টি, এক হচ্ছে আওয়ামী লীগ আর দ্বিতীয়টি হচ্ছে বিএনপি, সেই আওয়ামী লীগ এবং বিএনপি কে তারা মাইনাস করে দিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চাইছেন। কিন্তু ঈদের পরের থেকে এখন পর্যন্ত যে নতুন করে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টটা এইরকম যে বাংলাদেশে প্রত্যেকটা, মানে একটা কথা খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে যে ইউনূস বলেছেন যে সবজির দাম তো কম। তো সেই সবজির দাম তো কম করতে গিয়ে এখন কিন্তু বাংলাদেশের বাজারে তেল, চাল, ডাল, ওষুধ সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ তাদের রাজনৈতিক মানে পরিমণ্ডলটাকে শান্ত করার জন্য তারা স্বাভাবিকভাবে ভারতবর্ষের দিকে প্রথম দিন থেকে, মানে 5ই সেপ্টেম্বর থেকে তারা, মানে 5ই আগস্ট থেকে তারা এই কাজটা করে যাচ্ছে এবং এইটা তাদের সর্বশেষ অস্ত্র। এবং যার জন্য এখানে আনসারুল বাংলা ইত্যাদি করে তারা এই মুর্শিদাবাদ মালদাতে এই গন্ডগোলটা করে দিয়ে তারা একটা অন্যরকম সিন ক্রিয়েট করছে এবং তাকে ধোয়া দিচ্ছে হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান, যেটা আমি গতকালকে বলেছিলাম, আসিম মুনির, তারা দিচ্ছে। এবং একটা সেনাপ্রধানের কাছে যদি ধর্মীয় কথা ছাড়া অন্য কোনো কথা না থাকে এবং একটি বিজনেস সামিট এবং বাংলাদেশের যারা আছে তাদের কাছে একটা ধর্মীয় কথা এবং ভারত বিরোধিতা, এই দুটো ছাড়া যদি তাদের কাছে এজেন্ডা না থাকে, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ অলরেডি একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে এবং বাস্তবিক অর্থে তাদের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা তারা পূরণ করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণকে আগামী কিছুদিনের মধ্যে একটা ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। এবং আমি আপনাকে এটা বলে রাখি, যার প্রথম শিকার হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এইটুকু আমি আপনাকে আজকে বলে রাখতে পারি।